আপনারা জানেন যে গত বছর 2023-এ প্রথম বর্ষে এবং 2024-এ দ্বিতীয় বর্ষে দুর্গাপুর উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং এই দুর্গাপুর উৎসব এবছর পরিচালনার দায়ভার ছিল দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আজকের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে আপনাদের প্রথমেই সকলকে ধন্যবাদ জানাবেন মাননীয় সভাপতি শ্রী চন্দন দত্ত, তারপরে মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাবেন, ধন্যবাদ জানাবেন। তারপরে সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি এসেছেন আপনাদের যা প্রশ্ন আছে, যা উত্তর আছে, সেই প্রশ্ন উত্তর পর্ব তারপরে হবে এবং তারপরে আপনাদের প্রত্যেকের জন্য আজকে রাত্রে ডিনারের আমরা ব্যবস্থা করেছি চেম্বার অফ কমার্সের তরফে। আপনারা সকলে ডিনার করে ফিরছেন। প্রথমেই মাননীয় চন্দন দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাননীয় সভাপতি, তাকে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ জানানোর জন্য। আমিও দেখছি এখানে এখন যারা আছেন বলবো না, সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। এখানে আসার জন্য এরপরে দুর্গাপুর উৎসব দ্বিতীয় বর্ষের মুখ্য উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে অনুরোধ জানাবো যে তার তরফ থেকে আজকে সংবাদ মাধ্যমের যে সমস্ত প্রতিনিধিরা আজ এখানে এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা দেওয়ার জন্য। আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক বন্ধুরা, যারা প্রতিনিয়ত দুর্গাপুরের স্বার্থে আমাদের নানা রকম পরামর্শ দেয়, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এবং আপনাদের একজন অত্যন্ত কাছের মানুষ হিসেবে আমি কথা বলছি। আপনাদের মাধ্যমে অনেক ভুলত্রুটি আমার চোখে পড়ে এবং অনেক হয়তো কাজের ব্যাপারে আপনারা আমাকে পরামর্শ দেন। আমি সব সময় সেগুলোর দ্বারা আমি মনে করি আমার কাজের অনেক সুবিধা হয় এবং যে কোনো উৎসব, যে কোনো মেলা, যে কোনো অনুষ্ঠানে আপনাদের সহায়তা আমি সবসময় চাই। তার কারণ হচ্ছে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছানো যায়। এবং যে কথা বলছিলাম, আমি এখানে না থাকলেও অনেক রকমের অসুবিধার কথা আপনাদের মাধ্যমে আমার দৃষ্টিতে আসে। অনেকে সরাসরি ফোন করে আমায় বলেন। আমি কদিন আগেও দেখছিলাম, আমি সাধারণত 24 ঘন্টার ভেতরেই সেগুলোর সুরাহার জন্য যথেষ্ট। সেজন্য আপনাদের কাছে আমার বিধায়ক হিসেবে আমার কৃতজ্ঞতার শেষ। যে কোনো অনুষ্ঠানেই আপনাদের সহায়তা চাই এবং তার সঙ্গে আপনারা শুধু সহায়তা দেন তাই নয়, আপনাদের পরামর্শ আমাকে সমৃদ্ধ করে এবং আমার সীমিত ক্ষমতার ভেতরে যারা যে ব্যাপারে উৎসাহী হন, যারা দায়িত্ব নেন, তাদের আমি যথাযথ ঠিক একই সময়সীমার ভেতরে তাদের আমার আবেদন পৌঁছে দিই। অনেক ক্ষেত্রে আপনাদের হয়ে আবেদন। এবারের উৎসবের আগে অত্যন্ত সক্রিয় কয়েকজন বর্ষিয়ান দুর্গাপুরবাসীর কাছ থেকে আমি পরামর্শ পেয়েছিলাম যে আপনারা উৎসবকে খালি সঙ্গীতানুষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ কেন করছেন। আমাদের এখানে যুবশক্তি তাদের যে চাকরির জন্য যে আকাঙ্ক্ষা,
সেই ব্যাপারে আপনাদের কোনো সদার্থক ভূমিকা কেন থাকবে না উৎসবে? কেউ বলেছিলেন অত্যন্ত যথার্থভাবে যে পরিবেশ দূষণ দুর্গাপুরে মাত্রা অতিরিক্ত হচ্ছে, সেই ব্যাপারে সচেতনতা নিয়ে আপনারা উৎসবে সকলকে মেতে উঠতে বলছেন, ইত্যাদি ইত্যাদি। এরকমও কথা হয়েছিল যে যেন আলাদাভাবে নিষেধ রাখার ব্যবস্থা হয়। এই তিনটে গুরুত্বপূর্ণ ব্যাপারে উৎসবে যারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন আমি তাদের কাছে অনুরোধ করছি। আপনারা জানেন যে সেই পরামর্শের ভিত্তিতে যারা দায়িত্বে ছিলেন, দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তারা এখানে প্লেসমেন্টের জন্য আমাদের আগ্রহী যেসব যুবকরা রয়েছেন তাদের কাছ থেকে তাদের সিভি নিয়েছিলেন এবং একটা শিবির করেছিলেন। সেখান থেকে নিয়ে তারা তাদের যে চেম্বার্স অফ কমার্সের যে নেটওয়ার্ক আছে তার ভিতরে সেটা ওনারা ছড়িয়ে দেবেন এবং যাদের উপযুক্ত মনে হবে এইসব সিভি থেকে দুর্গাপুরের যাদের কোনো প্রতিষ্ঠান আছে তারা সেই সিভি থেকে তাদের ডাক দেবেন, ইন্টারভিউ নেবেন বা তাদের যা ব্যবস্থা তার ভেতর দিয়ে তারা তাদের নিযুক্ত করার চেষ্টা করবেন। আমরা প্রথম বছরেই পরামর্শ এই ধরনের পাওয়ার আগেই দুর্গাপুরের পরিবেশ সমৃদ্ধ করার জন্য আমরা প্রথম বছরেই আমাদের বন দপ্তরের সরকারের সহায়তা চেয়েছিলাম। তারা প্রথম বছরেও এখানে একটি শিবির করে উৎসাহী মানুষদের, দুর্গাপুরবাসীদের নিখরচায় তারা গাছের চারা বিলি করেছিলেন এবং আমাদের অনুরোধে তার একটা সূচি দিয়েছিলেন যে কিভাবে এই গাছগুলোকে বড় করতে। সেটাও এই বছরে ওনারা করেছেন। আমি হিসেবের ব্যাপারে দুদিন আগে জিজ্ঞেস করছিলাম ইন্ডিয়ান চেম্বার্স অফ, মাফ করবেন, দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি কয়েকজনের কাছে। তারা বলেছিলেন আলাদা অ্যাকাউন্ট করা হয়েছে এবং আমরা সম্পূর্ণ হিসেব শুধু রাখছি তাই নয়, কারোর কোনো বকেয়া থাকবে। যেটা শুনেছি সেটা আপনাদের বললাম। আর সর্বশেষে আজকে আমার শরীর অত ভালো নেই, তাও এসছি কারণ আপনারা যারা এই দুর্গাপুর উৎসবকে, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, সঞ্চালক ভাই রাজশেখর শুরুতেই বলছিলেন ভালো মন্দ মিলিয়ে আমাদের উৎসবের শেষে যারা উৎসবকে প্রাণবন্ত করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাদের মাধ্যমে আমরা এই উৎসবের জনপ্রিয়তাকে বাড়ানোর চেষ্টা করেছি, তাদের সকলকে আজকে কৃতজ্ঞতা জানানোর দিন। তো সেই জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দোষ ত্রুটি কোনো কাজ করতে গেলে হয়, সেখানে কোথাও কম কোথাও বেশি। যদি দোষ যেগুলো হয়েছে সেগুলো আপনারা ভবিষ্যতে যাতে না হয় তার জন্যে পরামর্শ দেবেন এবং নিজ গুণে ক্ষমা করবেন। দুর্গাপুরের উৎসব দুর্গাপুরের মানুষদের জন্য শেষ প্রান্তে এসে হলেও আমি দুদিন এসেছি, আমি দেখেছি যে এবং প্রত্যেক দিন চেষ্টা করেছি আপনাদের কাছ থেকে, আমাদের সংবাদ মাধ্যম থেকে যেসব বৈদ্যুতিক মাধ্যমে যেসব ছবি দেওয়া হতো, যেসব ক্লিপ আসত, তাতে এটা ঠিক যে দুর্গাপুরবাসী সবাই উৎসবে তারা এসে যোগ দিয়েছিলেন এবং সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল যে দুর্গাপুরবাসীর যে আকর্ষণ তা যেন পরিপূর্ণ করা যায়। আপনাদের সকলের সহায়তা আমি এক্ষেত্রে যারা এখানে নেই, প্রশাসনের দিক থেকে যারা সর্বভাবে চেষ্টা করেছেন
যাতে দুর্গাপুরবাসীর এই উৎসবে যোগদানে কোনো অসুবিধা না হয়, তাদের কাছেও আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যারা এখানে নেই, চেম্বার্স অফ কমার্স বা আমার তরফ থেকেও তাদের চিঠি দিয়ে জানিয়ে দেবো সেই সব সংগঠনকে যে বিশেষ করে প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন, সেটা ডিএমসি হোক, ডিএসপি হোক, এডিডিএ হোক এবং পুলিশ এবং সাধারণ প্রশাসন, সর্বতোভাবে দুর্গাপুরের মানুষের সুবিধার্থে দুর্গাপুর উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আর সর্বোপরি এই কথা প্রথম দিন বলেছিলাম, সূচনার প্রথম যে মিটিং হয়েছিল, বিশেষ করে আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে, আজও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবার বলবো যে দোষে গুণে উৎসব শেষ প্রান্তে নিশ্চিতভাবে দুর্গাপুরবাসীকে উদ্বুদ্ধ করেছে এবং তারা আনন্দ উপভোগ করেছে। এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যারা এর দায়িত্ব নিয়েছিলেন এবারে, তারা অনুষ্ঠানটি যেভাবে উপস্থাপনা করেছেন, ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। আজকে আপনারা জানেন যে আপনাদের সঙ্গে আরো একজনের মুখোমুখি হওয়ার কথা ছিল, উৎসব কমিটির। এটা অত্যন্ত আমাকে বিচলিত করেছিল, এটাও একটা কারণ দেরিতে আসার। আমাদের চেয়ারম্যান ভাই নরেন, তার আসার কথা ছিল, আমাকে বলা হয়েছিল যে তিনি আসবেন। আমার সঙ্গে বিকেলেও দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, ওখানে হঠাৎ উনি একটু অসুস্থ বোধ করা, উনি ওই অনুষ্ঠান থেকে চলে যান। তারপরে উনি দেখাতে যান আমাদের এখানের একটি হসপিটালে, সেখানে তাকে ভর্তি করে রাখা হয়। আমি একটু আগে কথা বলেছি, ওখানে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়েনি। ওষুধ খাওয়ার সময়সীমা তিনি মানছেন না, সেই জন্যে একটু বিচলিত হয়েছিলাম আমরা সকলেই, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, ভালো আছে। আশা করছি কালকে ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সেই জন্য আজকে উনি আমাদের ভেতরে সঙ্গে নেই, এটা সত্যি একটা দুঃখের ব্যাপার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার। আমরা যা কথা বলেছিলাম যে এরপরে আপনাদের প্রত্যেকের জন্য ডিনারের ব্যবস্থা আছে, তার আগে যদি এখানে কারো কোনো প্রশ্ন থেকে থাকে মাননীয় মন্ত্রীর কাছে করতে পারে। নমস্কার, আমার তো আর পরিচয় দেওয়া দরকার নেই। প্রদীপবাবু আমাকে স্নেহ করেন, আমার প্রণাম জানাই, সবাইকে আমার প্রণাম জানাই। আমি আজকে একটা কথা বলতে চাই, যেটা আমি নিজেও ভুলে গেছিলাম। আমার একদিন অনুষ্ঠান ছিল দুর্গাপুর উৎসবের মঞ্চে, ওনারা আমাকে সুযোগ দিয়েছিল। তাকে চাই পৃথিবী বিখ্যাত জাকির হোসেনের জন্য আমরা এক মিনিট একটু দাঁড়িয়ে করতে হবে। ধন্যবাদ সবাই, অনেক অনেক ধন্যবাদ। আসলে সঙ্গীত জগতের মানুষ হিসাবে এটা না করলেই নয়, আর না করলেই এটা অন্যায় হয়ে যায়। না না তুই না, আমি বিশেষ কিছু বলতে চাই না। একটা অনুষ্ঠান করতে গেলে তার মধ্যে ভালো থাকে, মন্দ থাকে, ভুলও হয়ে যায়, তখন মানুষ কোনো কিছু করতে যায়।
দুর্গাপুর উৎসব ভালো মন্দ রাজশেখর বলছিল আমার ছোট ভাই, এবং ভালো মন্দ মিশে খুব ভালো হয়েছে এবার দুর্গাপুর উৎসব, এবং সবাই মঞ্চ পেয়েছে, সবাই অনুষ্ঠান করেছে, আমরা সাকসেসফুলি অনুষ্ঠানটা করতে পেরেছি। এবং আমার কয়েকটা জিনিস অনুরোধ আছে দুর্গাপুর উৎসব কমিটির কাছে এবং মাননীয় মন্ত্রী প্রদীপ বাবুর কাছে, সবার কাছে। সেটা হচ্ছে, আমি চাই একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে এর পরের বার থেকে রামকৃষ্ণদাকে তো বলবোই, কারণ আমি আমার হাতে ধরি রামকৃষ্ণদার কাছ থেকে, যখন রামকৃষ্ণদার কাজ খবর ছিল, তো আমার বলতে দ্বিধা নেই। তো আমি চাই যে দুর্গাপুর উৎসব যখন হবে তখন একটাই যেন সাংবাদিকদের মঞ্চ হয়, যে মঞ্চে ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে, যে মঞ্চে খবরের কাগজ থাকবে, যে মঞ্চে স্যাটেলাইট চ্যানেল থাকবে, যে মঞ্চে সবাই থাকবে, যাতে কোনো বিভেদ না বোঝা যায় যে আমাদের মধ্যে কোনো বিভেদ আছে। আমরা কেউ ডিজিটালে কাজ করতে পারি, আমরা কেউ ছোট কাগজে কাজ করতে পারি, আমরা কেউ পোর্টালে কাজ করতে পারি, আমরা খুব বড় চ্যানেলে কাজ করতে পারি, কিন্তু আমরা যেন সমস্ত যারা উৎসবে আসছেন তাদের জন্য মনে হয় একটা ছাতার তলে সমস্ত প্ল্যাটফর্মে সবাই রয়েছে। এটা আমার মনের ইচ্ছা, আমি জানি না এটা আপনারা কতটা পূরণ করতে পারবেন, এটা আমার স্বপ্ন, এটা সবাই এক ছাদের তলায় থাকে। কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই স্বপ্ন দেখেই দুর্গাপুর প্রেস ক্লাব পেয়েছিলাম, যেখানে সবাই এক ছাতার তলায় কাজ করতে পারে। আর তাদের কার অ্যাপ্লিকেশন কার্ড থাকলো আর থাকলো না, তাতে কোনো যায় আসে না। এবং যারা ওয়ার্কিং জার্নালিস্ট তারা যেন একসঙ্গে এক ছাতার তলায় থাকে। আমি এটা দুর্গাপুর উৎসব কমিটির কাছে এই আবেদন রাখলাম, আপনারা একটাই করবেন, এখানে সবাই থাকবে, সবাই এসে যারা ডিজিটাল পাবে, যারা ছোট কাগজ চায় ছোট কাগজ পাবে, যারা স্যাটেলাইট চ্যানেল পায় তাই পাবে। আর একটা আমার যেটা খুব মনে হয়েছে, আমি দুর্গাপুর উৎসব কমিটির সবার কাছে বলতে চাই, সেটা হচ্ছে গত বছর আমি এটা প্রতিবাদ করেছিলাম প্রথম বছর, যে দুটো মঞ্চ কেন, যেখানে দুর্গাপুর উৎসবের মঞ্চ একটাই হওয়া উচিত, সেখানে দুর্গাপুরের শিল্পীরাও যেমন প্রাধান্য পাবেন, কলকাতা এবং মুম্বাইয়ের শিল্পীরাও প্রাধান্য পাবে। তো আমার সেই প্রতিবাদের মান্যতা রেখে সবাই কিন্তু এবারে একটাই মঞ্চ করেছে, তাই জন্য সবাইকে আমি হাত জোর করে আমি মানে এই প্রতিবাদে যে ওনারা যে করেছেন এটাই আমার কাছে বড় ব্যাপার, বড় পাওয়া। এবং অনেকে অক্ষুণ্ণ হয়েছিলেন এই জন্য। কিন্তু এবারে আমার একটা খুব চোখে লেগেছে প্রদীপবাবু, সেটা হচ্ছে যে টাইমিংটা, মানে মুম্বাই হোক বা কলকাতা হোক বা দুর্গাপুরের শিল্প, টাইমিংটা না একটু মেনটেন করতে হবে। কারণ আমি দেখেছি রাত্রি 11:30টার পরেও দুর্গাপুরে কোনো লোকাল শিল্পী গান গাইছে কোনো লোক নেই। এটা খুব মানে মনে হয়েছে আমার, আমি মানে একজন আপনাদের লোক হয়েই বলছি, মানে আমি তো প্রথমে একজন নাগরিক, তারপরে সাংবাদিক, তারপরে গায়ক। তো আমার এটা মনে হয়েছে যে আপনারা পরের বারে কমিটি যখন করবেন তখন এমন কোনো একজন সঙ্গীতের কাউকে রাখুন, যে কেউ যাকেই রাখতে পারেন, তাদের সঙ্গে একটা সাজেশন করবে যে কেমন ভাবে প্রোগ্রামটা সাজানো হলে ভালো হয়, যাতে দুর্গাপুরের শিল্পীরাও অডিয়েন্সটা পায়। তাহলে কি হবে, সবার সেই সম্মানটা রক্ষা হবে। মুম্বাই বা কলকাতা শিল্পীর সময় প্রচুর লোক হলো, আর দুর্গাপুরের শিল্পীদের সময় মঞ্চ ফাঁকা, এটা একটু কিরকম লাগে যেন আমার দুর্গাপুরের শিল্পী হিসাবে এটা মনে হয়। এটা আমি আবেদন রাখছি রাজ্য করে আপনাদের কাছে। আর কি বলবো, মানে আমাদের সাংবাদিক বন্ধুরা এবারে দুর্গাপুর উৎসবকে এত সুন্দর করে ডিজিটালি হোক কাগজে হোক, দুর্গাপুর প্রেস ক্লাবের তরফ থেকে কাগজে, ডিজিটালি মনোজদাদের সংস্থার তরফ থেকে এবং সমস্ত সবাই এত সুন্দর করে দুর্গাপুর উৎসবকে সবার সামনে তুলে ধরেছে। সমস্ত সাংবাদিকদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। এবং দারুণ দারুণ মিডিয়া কভারেজ হয়েছে এবারে। আমার আগামী দিনে দুর্গাপুর উৎসবের পুরো কমিটি যে কিছু সামান্য আমি ভুল ছিল কথা একটু এগিয়ে যান, তাহলে দেখবেন দুর্গাপুর উৎসব সর্বসেরা উৎসব হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আরো কোনো কিছু প্রশ্ন কারো কি আছে? না হলে রাত্রে ডিনারে ফিরে যাবে। বলবে সঞ্জয় দা, বলবে। দুর্গাপুরে এর আগে প্রচুর বড় প্রোগ্রাম হয়েছে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে আরম্ভ করে শ্রেয়া ঘোষাল, হরিপ্রসাদ চৌরাসিয়া। আজ পর্যন্ত কোনো উৎসবে বাউন্সারের প্রয়োজন পড়েনি। তো দুর্গাপুর উৎসবে হঠাৎ এবছর কেন বাউন্সারের প্রয়োজন পড়লো? যারা সাধারণ দর্শক, বিশেষ করে মহিলারা ভালো গান শুনতে এসেছিল। খোলা আকাশের নিচে প্রচুর শিশির পড়ছে, 16 ডিগ্রি টেম্পারেচার, ভিজে যাচ্ছে, মাথা ভিজে যাচ্ছে তাদের। ওরা রিকোয়েস্ট করছে যে একটু আমাদের সেটের ভিতরে ঢুকতে দেবেন,
তো সেটের ভিতরে ঢোকার কোনো জায়গা ছিল না। সেটটা ছিল ভিভিআইপি আর ভিআইপি, বাইরে সাধারণ মানুষ। তো মহিলারা যখন একটু প্রতিবাদ করলেন, তাদের সামনে বাউন্সার এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এটা কেন দুর্গাপুরকে এইভাবে কালিমালিকপুর করা হলো? আরেকটা হচ্ছে প্রদীপবাবু, আপনার কাছে প্রশ্ন। আপনার দপ্তরের একটি স্টল এবছর মেলায় ছিল, খুব ভালো ব্যবসা করেছে, কিন্তু তারা যাওয়ার সময় আক্ষেপের সঙ্গে বলে গেল যে প্রচুর টাকার ফিস ফ্রাই উৎসব কমিটির লোকেরা বিনা পয়সায় খেয়ে গেল, পয়সা দিল না। এটা শেষ প্রশ্নের উত্তরটা আমি দিই। আমি জানি না আপনি খালি এবছরই দেখেছেন, ওই স্টল কিন্তু গত বছরেও ছিল। গত বছরে এর থেকে বেশি ফিশ ফ্রাইয়ের ব্যবস্থা ছিল, কারণ ভাজার ব্যবস্থাটা বাইরের প্রকৃত শেফ এনে করানো হয়েছিল। এবারে সেটা করা হয়নি। আমাদের ভাজার ব্যবস্থাটা আমাদের নিজেদের স্টাফেরাই ভেজে দিচ্ছিলেন। আপনারা যারা দেখেছেন, মনোজবাবু দেখেছেন আমাকে, আমি এসে ওদের সঙ্গে বসেছিলাম। কেন জানেন? আমি এসে বসেছিলাম যে যদি এইখানে এই মেলায় যে ফিশ ফ্রাই খেয়ে টাকা দেবে না, সেই অঙ্কটা যেন আমার থেকে নিয়ে নেওয়া হয়। আমি সেদিনও টাকা দিতে গেছিলাম, এবং জেনে রাখুন, আপনাদের প্রতিনিধি হিসেবে আমি গর্বের সঙ্গে বলছি, আমি আমার দপ্তর থেকে কোনো জিনিস না নিজে খাই, না কাউকে বিনা পয়সায় খাওয়াই। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পকেটে চেক বই নিয়ে ঘুরছি। আপনি যদি বলেন যে সিএডিসির কত টাকার ফিশ ফ্রাই এখানে খরচা হয়েছিল, আমি আপনার মাধ্যম দিয়ে সিএডিসি কে চেক করব। কেন দেবো না? শুনুন, আপনি আমাকে প্রশ্নটা করলেন আমার দপ্তরের বই। আমার দপ্তর এই কথা বলেছে যে স্যার, কালকে যারা খাইয়েছিলেন, তার আগের দিন যারা খাইয়েছিলেন, তারা আমাদের টাকা দিয়েছে। আপনি দয়া করে এটা মনে করবেন না যে এখানে কেউ খেয়ে টাকা দিচ্ছেন না। আর যদি কেউ করেন, আপনি বলে গেছেন, আপনার নির্দেশ আমরা মানব, আপনাকে বলবো আপনার কাছ থেকে টাকা নিয়ে নেব। দুর্গাপুরের মানুষের সম্মান আমার সম্মান। আমার দপ্তরের কোনো প্রতিনিধি এটা বলবে যে আমি দুর্গাপুরের স্টল করলাম আর স্যারের সব লোকজনরা খেয়ে পয়সা দিল না, এটা আমি কোনোদিনও শুনবো না। আপনি দয়া করে আমার দপ্তরের, অনেকগুলো দপ্তরের সঙ্গে আমি যুক্ত আছি, কোন দপ্তরে গিয়ে বাইরে অচেনা লোকের মতন জিজ্ঞেস করবেন। ওই যে বুড়োটা আছে না, প্রদীপ মজুমদার, আপনাদের কাছ থেকে অনেক কিছু জিনিস নিয়ে যায়, নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, কি উত্তর দেয় শুনবেন। আমি কোনোদিনও এরকম করি না। নিশ্চিন্ত থাকুন, আমার দপ্তরের কেউ এই ধরনের কমপ্লেন করতে পারবে, কারণ তাদের কাছে ব্ল্যাঙ্ক চেক দেওয়া থাকে। যদি আমার অনুরোধে দুর্গাপুরে এসছেন, দুর্গাপুরে স্টল করেছেন, দুর্গাপুরের মানুষ যদি কেউ তাদের ভুল করেও তাদের পয়সা না দিয়ে জিনিস নিয়ে গিয়ে থাকে, আমি তার দায়িত্ব একজন দুর্গাপুরবাসী হিসেবে। चंदन, इस उत्सव में क्या इनकम हुआ, क्या लाभ हुआ, उसका क्या उपयोग किया जाएगा, कुछ जानकारी देंगे? जानकारी तैयार नहीं है। দুর্গাপুর উৎসবে এবার আমাদের নিয়ম মেনে দুর্গাপুর উৎসবের আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছিল, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের চেম্বার অফ কমার্সের বহু মেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ীরা তারা স্বতঃস্ফূর্তভাবে, আমাদের গত বছর একটা অভিজ্ঞতা হয়েছিল কি আমাদের অ্যাডভান্স করার জন্য কিছু টাকা লাগে, সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে, এবং আমাদের মাননীয় মন্ত্রীও নিজে উনিও চাঁদা দিয়েছেন আমাদেরকে, এবং আমাদের প্রত্যেকেই মেম্বাররা তারা লক্ষাধিক টাকা করে অ্যাডভান্স দিয়ে রেখেছিলেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি, এবার দুর্গাপুর উৎসবের যেসব খরচা হয়েছে তার 90% পেমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। 10% ফাইনাল বিলের জন্য আমরা অপেক্ষা করছি। যেদিনই আমরা ফাইনাল বিল পাবো সেদিনই আমরা সেই পেমেন্ট সবাইকে মিটিয়ে দেবো। এখন আমাদের হিসাব মোটামুটি রেডি হয়েছে, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাই, কিছু কিছু স্টল এবং কিছু কিছু প্যাভিলিয়নের টাকা আমাদের কাছে এখনো আসেনি।
এবং খরচেরও যে ফাইনাল বিল, যারা আমাদের বিভিন্ন ভেন্ডাররা ছিলেন তারা এখনো পর্যন্ত ফাইনাল বিল দেননি, অনেক বিলের বাকি আছে। আমরা 90% অ্যাডভান্স, মানে 90% টাকা মিটিয়ে দিয়েছি, 10% টাকা ফাইনাল বিলের পর আমরা অবিলম্বে মিটিয়ে দেবো। এবার আমরা সেভাবে রেডি আছি এবং তারপরেই ফাইনাল হিসাব করে আমরা হিসাব জানিয়ে দেবো।